বাবা গোপাল গোবর্ধন, আমার এই ছন্ন ছাড়া সংসারে শান্তি ফিরিয়ে দাও। আমার শ্বশুর মশাই দিন রাত কাগজ কলম নিয়ে ঘরে বসে রয়েছে, যার রক্তে আমি শীতে রাঙালাম সে তো আমাকে ধরাই দেয় না। এদিকে অভিমান ম্যানেজারের কাছে অপমানিত হয়ে আমার নাও আরো আরো বেশি করে নেশা করছে। আপনার স্ত্রী আমার একমাত্র যা জবা, তার মুখে হাসি নেই। ঠাকুর, এই ছন্ন ছাড়া সংসারকে একচুতে বেঁধে দাও ঠাকুর, একচুতে বেঁধে দাও। আলো আলো, জোরে জোরে ডাকো তোমার ঠাকুরকে। তুমি? এসেছি তোমার কাছে শেষ হিসাব বুঝে নিতে। শেষ হিসাব আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। আজ আমি তোমার কাছ থেকে আমার সব পুরনো পাওনা গন্ডা আদায় করে নেব। না, বাজে কথা বলতে আসেনি, বিশ্বাস করো। এসেছি একটু শান্তি পেতে, আর একমাত্র তুমিই পারবে এখন এখানে আমাকে একটু শান্তি দিতে। চিৎকার করো, জোরে জোরে চিৎকার করে ডাকো তোমার স্বামী ভোলা মহেশ্বরকে। আসুক ভোলানাথ, আর তুমি ভোলাকে এখানে ফেলে তার উপরে বস্ত্রহীনা হয়ে দাঁড়িয়ে পড়ো। ছিছি করছো কেন? ছিছি করছো কেন? কি ভেবেছিলে তুমি আমাকে ফাঁকি দেবে? পারবে না, পারবে না। আজ তোমাকেই আমার চাই। তোমার ঠাকুর তোমাকে বাঁচাতে পারবে কিনা জানি না, তবে তুমি এখন আমাকে এখানে একটু বাঁচাও। পারবে, একমাত্র তুমি পারবে। তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর আমি তোমার কাছ থেকে বুঝে নেব আমার অধিকার। হ্যাঁ, অধিকার অধিকার। তবে এতদিন যেভাবে চেয়েছি আমি সেভাবে চাই না, জানো। আজ আমি চাই চুপ চুপ করে রেখে দাও। জানো, এ জীবনে আমি অনেক অনেক পাপ কাজ করেছি, তাই আজ তোমার কাছে ছুটে এসেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে। আমি জানি তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে বাড়িতে বাবা দাদা সবাই আমাকে ক্ষমা করবে। পারবে না, পারবে না একটা সুযোগ দিতে? আমি তোমায় কথা দিচ্ছি, আমি ওই অভিমান ব্যানার্জির সাথে আর কোনোদিন মিশবো না। আমি জীবন আর মদ খাবো না। দাও না, দাও না একটা সুযোগ, জীবনে ভালো হয়ে পথ চলার সুযোগ। বিশ্বাস করো, আমি তোমাদের সব কথা শুনবো, সত্যি আমি ভালো হবো। দাও না একটা সুযোগ, দাও না, দাও না। ওঠো ওঠো ওঠো, এইভাবে কেউ পায়ে ধরে ওঠো ওঠো। দেখো, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে সংসার করব। ওয়াও ওয়াও ওয়াও, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তোমাদের দুজনের চরিত্র দেখে হাততালি না দিয়ে আমি পারলাম না। তুমি ভয় পেয়ে গেছো না ধরা পড়ে গেলে বলে? পুরনো প্রেম কি ভোলা যায়? ভোলাকে স্বামী বলে মেনে নিয়ে তাকে তুমি ঠকাচ্ছ, সুপার রুস্তময় ঘরে বাইরে পীড়িত করছো। জবা, তুমি ভুল করছো। ক্ষীরার সাথে ওর সম্পর্ক কোনোদিন ছিল না। কি সম্পর্ক সেটা তুমি নিজের চোখেই দেখতে পেলাম। জবা, ভুলে যাও না, তুমি কিন্তু আমার স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী? জোর করে আমার নারীত্বকে হরণ করে তারপর আমার মাথায় সিঁদুর তুলে দিয়েছে বলে আমি তোমার স্ত্রী হয়ে গেলাম? না, কখনোই নয়। তুমি যে সিঁদুর আমার মাথায় পরিয়েছিলে সে সিঁদুর আমি মুছে ফেলেছি। হাতে শাখা আজও পরিনি, কারণ শাখা সিঁদুর পরে স্বামীর সম্মান দেওয়ার মতো স্বামী তুমি নও। কিন্তু ক্ষীরা তো তার চরিত্রের পরিবর্তন করে ফেলেছে। আমিও তো আমার চরিত্রের পরিবর্তন করে ফেলেছি। এখন আমার থেকে খারাপ মেয়ে আর একটাও মিলবে না। তাই চললাম। কোথায়? আমার পার্টিতে। আমি একটা বৃদ্ধাশ্রম খুলেছি, তার জন্য একটা বড় পার্টির ব্যবস্থা করেছি। অবশ্যই। আরে বাবা, আজকালকার দিনে জন্মদিন থেকে মরা বাড়ি সব জায়গায় মদ এনজয় হয়, আর মদ না খেলে শ্মশানে মরা পড়ে না। আর যেখানে বুড়ো বুড়িদের মাথা গোজার ঠাঁই হবে সেখানে একটা পার্টি হবে না? দাদা, তুমি আমার এ বাড়িতে আর আসবে না। আর আমার বাবা মার টাকা পয়সা সম্পত্তি যা আছে সব সব তুমি আমায় বুঝিয়ে দেবে। তোর সমস্ত বিষয় সম্পত্তি টাকা পয়সা যা ছিল সেগুলো আমি অনেক আগেই নিজের নামে করে নিয়েছি। তুই সাবালিকা হওয়ার পরেই তোকে দিয়ে আমি ভেরি ফাইন ভাবে সইটা করিয়ে নিয়েছি। তার মানে এর জন্য তুমি 10 বছর বয়স থেকে আমাকে মানুষ করেছো? তোর বাবা মানে আমার ওই কম্পাউন্ডার বিপ্লবের সমস্ত সম্পত্তি গ্রাস করব বলে ওগুলো আমি নিজের দায়িত্বে নিজের নামে করে নিয়েছি।
আর তুই তুই তোর দায়িত্বে শ্বশুর বাড়িতে চলে এসেছিস। তাহলে আজ আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন? এই তোমার বউ জবা জবা জবাকে পার্টিতে নিয়ে যাবো। পার্টি? হ্যাঁ পার্টি পার্টি পার্টি। আরে এই জবা, কুইক রেডি হয়ে নাও। আমি তো রেডি অভিমান বাবু, জাস্ট খুলবো আর হয়ে যাবে। মানে একদিন আপনি বলেছিলেন আপনি আমার পাশে দাঁড়িয়ে যাবেন। ভেরি ফাইন ভাবে দাঁড়িয়েছি। আমি আপনার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমার এই ওপরের পোশাকটা খুলে ফেলে দিয়ে। এই পোশাকটা নিয়ে আমি এখন কি করব? এই পোশাকটা নিয়ে আমি এখন কি করব? একবিংশ শতাব্দীর লজ্জা ঢাকতে এই পোশাকটাকে আমি জবার শরীরে জড়িয়ে দেবো না, জবার গালে ঠাস ঠাস করে চড় মেরে বলবো, জবার সিঁদুর যখন তুমি হীরার হাত থেকে পড়েছো, হীরাকেই তোমায় স্বামী বলে মেনে নিতে হবে। ভারতীয় নারী বঙ্গবধূ হয়ে হাতে শাখা পলা সিঁথিতে সিঁদুর পরে তোমাকে স্বামীর মঙ্গল চিন্তাই করতে হবে। স্বামী সুখ কোনো গোস্বামীর কাছে পাওয়া যায় না। এই বাড়িতে দাঁড়িয়ে তুমি অলক্ষীর সাজে সেজে বাড়িটাকে লক্ষ্মী ছাড়া করতে চাইছো। দেখো দেখো, তোমার পাশে দাঁড়িয়ে বাড়ির আরেকটা বউ কি সুন্দর সাজে সেজেছে। দুজনকে দেখে কি মনে হচ্ছে? দুজনকে দেখে কি মনে হচ্ছে? লক্ষ্মী আর সরস্বতী না, একজনকে দেখে আসছে শ্রদ্ধা আর একজনকে দেখে আসছে ঘৃণা। ঘৃণা, ঘৃণার পোশাক ঢাকো, মা জাতকে সম্মান দাও, নিজে মেয়ে হয়ে মা জাতকে সম্মানের শীর্ষে পৌঁছে দাও। লক্ষ্মী সরস্বতী হয়ে থাকলে আজকালকার দিনে পুরুষের সঙ্গে পা মিলিয়ে চলতে পারবো না। তাই তোমার এই বোগাস ডায়লগ শুনে এখানে দাঁড়িয়ে না থেকে জবা এখন আমার হাত ধরে যাবে পার্টিতে। না জবা না, ওই হাত তুমি ধরবে না, কারণ ওই হাত তোমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে। জবা, তুমি যখন ওই হাত ধরে নরকের পথে গিয়েছিলে কারো বারণ শোনোনি, আজ আমিও সেই ওই হাত ধরেই যাব, তোমার বারণ শুনবো না। থ্যাংক ইউ জবা, থ্যাংক ইউ। দিল না, দিল না আমাকে, আমাকে শান্তিতে থাকতে দিল না। আমার পাপ, লোভের পথে পা বাড়িয়েছিলাম, আর আজ আজ কাটা হয়ে বিঁধছে জ্বালা, ভয়ঙ্কর জ্বালা, ভয়ঙ্কর ভয়ঙ্কর জ্বালা। কেঁদো না ভাই, ঈশ্বরকে ডাকো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। না গো, না, আজ আর নতুন করে ঈশ্বরকে ডেকে আমি আর ঈশ্বরকে ছোট করতে পারবো না। জানো, আমি জানি, আমি বুঝতে পারছি আমার এই অভিশপ্ত জীবনে সত্যি আর আমি কোনোদিন শান্তি পাবো না। বাবা, আমার বাবা হয়তো আমাকে অভিশাপ দেননি, কিন্তু বাবার দীর্ঘশ্বাস, বাবার দীর্ঘশ্বাস আমাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। শান্তি পেতে হলে তোকে বাবার কাছেই যেতে হবে রে ভাই। কোন মুখ নিয়ে যাবো বাবার কাছে? তুমি বলে দাও। আর কেনই বা বাবা আজ আমাকে ক্ষমা করবেন? আজ আমি বুঝতে পারছি জানো, যে পিতা মাতার থেকে বড় শুভাকাঙ্ক্ষী সন্তানের জীবন আর কেউ কোনোদিন হতে পারে না। লোভ, শুধুমাত্র লোভ আমাকে অন্ধকারের পথে টেনে নিয়ে গেছিল। একদিন তুমি বলেছিলে না, লোভের পরে পাপ আসে, পাপের পরে মরণ। একদম ঠিক বলেছিলে জানো। তাই আজ সমস্ত লোভ, সমস্ত মোহ ত্যাগ করে আমি এই সংসার ছেড়ে চলে যাব। কোথায় যাবি? কোথায় যাবি? আমি তোর দাদা, আমি তোকে যেতে দেবো? তুই ভাবলি কি করে? কি করে ভাবলি? তোকে আমি এতদিন শাসন করিনি, আজ আমি তোকে শাসন করে বলবো, তুই আমার ভাই, আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি। এই, তুমি কি মানুষ? বলো না, বলো না, সত্যি কি তুমি মানুষ? এরপর কেন তুমি আমাকে ভাই বলে ডাকছো গো? আমি তো তোমাকে কোনোদিন দাদার সম্মান দিইনি। রাস্তার ছেলে বেজম্মা বলে দিনের পর দিন তোমাকে গালিগালাজ করেছি। এই হাত দিয়ে দিনের পর দিন আমি তোমাকে মেরেছি। এই তো সেদিন প্রতিমাদের বাড়িতে সকলের সামনে এই হাত দিয়ে তোমার গালে চড় মেরেছিলাম। দাদা, কেন দাঁড়িয়েছো? পারো না এই হাতটা কেটে দিয়ে তুমি আমাকে শাস্তি দিতে? বলো না বৌদি, বৌদি তুমি দাও, তুমি শাস্তি দাও, দাও শাস্তি। তুমি তো শাস্তি পেয়ে গেছো, অনুশোচনাই হলো সবচেয়ে বড় শাস্তি। ঠিক বলেছো, অনুশোচনা। আর সেই অনুশোচনার যন্ত্রণাই আমাকে কুড়ে করে খাচ্ছে জানো। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু না, নিজেকে শেষ করার আগে শেষ করব তাকে যে আমার জীবন থেকে আমার দেবতুল্য বাবাকে কেড়ে নিয়েছিল। মায়ের পেটে না হলেও তোমার মতো দাদাকে করে রেখেছিল আমার কাছে নোংরা। তাই তোমরা দেখে নিও তোমরা, আমি তো মরবই, তোমার শয়তান অভিমান ব্যানার্জিকে মেরে মরবো। হ্যাঁ, মেরে মরবো, মেরে।
আর আমি আমি এই ভট্টাচ বাড়ির বড় বউ, আমি থাকতে বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমার শ্বশুর মশাইয়ের মুখে আমি হাসি ফোটাবো, আমার দেওরকে আমি ফিরিয়ে আনবো, আমি জবাকে ফিরিয়ে আনবো। দরকার হলে আপনাদের সবার কাছে গিয়ে হাত জোর করে একটা মিলন উৎসবের আয়োজন করব। বলো বলো, তুমি আমাকে সাহায্য করবে? আমি তো অনেক কষ্ট সহ্য করে এই সংসারে এসেছি। বলো, এইটুকুন কাজে তুমি আমার সাহায্য করে বলো বলো, চুপ করে আছো কেন? বলো। আমি আকাশ হতে পারি, যদি সূর্য জেলে দাও, যদি সূর্য জেলে দাও। আমি বাতাস হতে পারি, যদি পাপড়ি মেলে দাও, পাপড়ি মেলে দাও। আমি আকাশ হতে পারি, যদি সূর্য জেলে দাও। আমি বাতাস হতে পারি, যদি পাপড়ি মেলে দাও, পাপড়ি মেলে দাও। আমি বালুকা হতে পারি, যদি নামে রাখো রাখো। আমি বেনুকা হতে পারি, যদি সেই চেনা সুরে ডাকো। আমি সাগর হতে পারি, যদি কুল হারাতে আসো। আমি দোসর হতে পারি, যদি তেমনি ভালোবাসো। আমি পথ হতে পারি, যদি চিহ্ন এঁকে দাও, চিহ্ন এঁকে দাও। এরপরও যদি কেউ ক্ষতি করে, তুমি যেমন আমায় দেখছো ধীর স্থির লক্ষ্মী রূপে, আমি হয়ে উঠবো রণরঙ্গিনী চণ্ডী। এগিয়ে যাও, রণরঙ্গিনী চণ্ডী হয়ে তুমি এগিয়ে যাও। দেবী দুর্গা যেমন 10 হাতে অসুর দমনে মত্ত হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তুমি এগিয়ে যাও। সমস্ত দেবতা যেমন দেবীকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন, আমি তোমাকে দেব মানসিক শক্তি, দেব সাহস। চারিদিকে ধ্বনিত হবে আগমনীর আগমন ধ্বনি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন ধ্বনি। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাবনা দূরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার মৃন্ময়ীকে চিন্ময়ীতে আবাহন। ওম সর্বমঙ্গলিয়া মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম সর্বভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। হ্যালো হ্যালো, কি বলেন? কি করেছো ভোলা? এলাকার সমস্ত মহিলাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। শালা শুয়োরের বাচ্চাকে আমি খুন করে ফেলবো।
বাপটাকে চোর বানিয়েছি, হীরাকে মাতাল বানিয়েছি, আর হীরার বউ জবাকে নিয়ে এসেছি আমার বৃদ্ধাশ্রমে। এবার জবাকে ধীরে ধীরে নিজের মতো করে ব্যবহার করে সোজা চালান করে দেবো দুবাই। না 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 স্যার, না, আপনি এই নিয়ে কোনো টেনশন নেবেন না স্যার, কোনো প্রবলেম হবে না, আপনার কোনো চিন্তা নেই। না না, ঠিক আছে ঠিক আছে, আর ঠিক আছে, আমি এক্ষুনি নিজে থানায় গিয়ে আপনাকে 3 লাখ টাকা দিয়ে আসছি। ওকে? হ্যাঁ, না না, দেরি হবে না স্যার, আমি এক্ষুনি নিজে আসছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ স্যার, রাখুন রাখুন রাখুন, বাই 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 বাই। চালান নিচু তলা থেকে ওপর তলা পর্যন্ত সব কিছু আমার এই হাতের মুঠো। কারণ কারো ক্ষমতা নেই আমার চলার পথের কাঁটা হয়ে আমার সামনে এসে দাঁড়ায়। স্যার আপনি আমায় ডেকেছেন তাই আমি চলে এলাম স্যার। দেরি করে এসে তুমি আমাকে কি এমন দয়াটা করেছো? হ্যাঁ, শোনো রতদেব, আমার এই দুটো চোখ দিয়ে আমি কিন্তু পৃথিবীটাকে দেখি না, আমার পেছনেও দুটো চোখ আছে, আর সেই দুটো চোখ দিয়ে তোমাদের মতো এই শেয়ানা মালগুলোকে আমি খেয়াল রাখে। একটা কথা মনে রাখবে রত্নদেব, আমি কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে তোমার শরীর থেকে সরকারের দেওয়া পোশাকটা খুলে নিতে পারে। আমার এই হাতটা কিন্তু অনেক ওপরে। স্যার আমার অপরাধ। খরগোশ, খরগোশ দেখেছো? খরগোশ, খরগোশ নিজেকে খুব চালাক ভাবে, তাই তো নিজের মাথাটা সবসময় গর্তের ভেতর ঢুকিয়ে রাখে, ভাবে হয়তো ওকে কেউ দেখতে পাচ্ছে না। ঠিক তেমনিও তুমি নিচে খরগোশ সাজতে চাইছো, খরগোশ। আর কি ভেবেছো সরকারের দেওয়ায় খাঁকি পোশাকটা পরে তুমি বাহুবলী হতে চাইছো? পারবে না রতনদেব, পারবে না, কারণ আমার নেটওয়ার্কটা অনেক লম্বা। স্যার স্যার আপনি আমায় ভুল বুঝছেন। ওটাই না, একদম ভুল বুঝছি না। চাকরিটা পেয়ে গিয়ে তুমি এখন পাল্টি খেতে চাইছো। খবরদার রত্নদেব, ভুলেও পাল্টি খাবার চেষ্টা করবে না। মনে রাখবে তোমার চাকরিটা আমি করে দিয়েছি আমার প্রয়োজনে, তাই তোমাকে এলাকাতে পোস্টিংটাও করিয়েছি। কাজে আমি তোমাকে যেভাবে চালাবো তুমি ঠিক সেইভাবে চলবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। শোনো, আজ আমার বৃদ্ধাশ্রমের উদ্বোধন, এখানে অনেক নামি দামি গেস্টরা আসবে, তার সঙ্গে আমি টোটাল মিডিয়াকে ইনভাইট করেছি। দেখবে যেন কারো কোনো প্রবলেম না হয়, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি তোমার ডিউটিটা ঠিক ঠিক করে পালন করবে। ওকে? ওকে স্যার, ওকে ওকে। আরে না না না, ধরো ধরো ধরো, এই নাও ধরো, সামনেই তো দুর্গাপুজো, মন খুলে খরচ করো। আর শোনো, আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে চললে না আর অনেক 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 টাকা পাবে। থ্যাংক ইউ স্যার, আপনি মহান। আচ্ছা শোনো, এই আমার সামনে সাফাইকে পেছনে যেন আমার বাঁশ দিও না, তাহলে শুধু পুলিশ ডিপার্টমেন্ট থেকে নয়, পুরো পৃথিবী থেকে তোমার নামটা আমি একেবারে ডিলিট করে দেবো। স্যার আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন স্যার। ক্ষমা কিন্তু একবার, অর্থাৎ যদি অন্যায় করো না স্যার, না না না। এভাবে ঘাবড়ে যেও না, ভুল করো না। ওকে? ডিউটি করো, ডিউটি। বাপরে বাপ, এই শালা পুলিশের চাকরি মানুষে করে, কিন্তু এছাড়া রাস্তাও নেই। অত দেখার দরকার নেই, 10,000 টাকা তো পকেটে চলে এলো, কিন্তু এতে কি কাজ হবে? না না, সামনে দুর্গা পুজো, পুজোর জন্য আরো কিছু বাজার খরচ তুলতে হবে, কিন্তু কার জন্য বাপ বাজার করব? বাপটার সঙ্গে পটে না, আর বোনটা শালা ধারে কাজই আসে না। আর প্রেম করে যে বিয়ে করব, এই শালা পুলিশের চাকরি করি বলে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। অফিসার, অফিসার, আমার যা যা ডিউটি আমি সব বুঝে নিয়েছি, সব বুঝে নিয়েছি। থ্যাংক ইউ শিল্পা। এই পুলিশের চাকরি করলেও অভিমান ব্যানার্জির বৃদ্ধাশ্রমটার জন্য আমি কিন্তু অবশ্যই সময় দেব। যে কোনো বড় কাজে পুলিশের সহযোগিতা থাকা দরকার, তাই আপনি যদি আমাদের মাথার উপরে থাকেন তাহলে জনসেবামূলক প্রতিষ্ঠান অনেক বড় হবে স্যার, অনেক বড় হবে, অনেক বড় হবে। তাই? না, শুনুন। এই ছেন, চুপ কর। এই, তুমি এখানে কেন? আমি হ্যাঁ? এ কে রে? আমি এখানে কেন? আরে কারে জন্ম হলেই তো আমি এখানে আসি। এত বড় একটা বৃদ্ধাশ্রমে জন্ম হচ্ছে, আমি আসবো না তা কি হয় নাকি রে? তা কারো বাচ্চা হয়েছে যে নাচতে এসেছো? আরে বাচ্চা কি বলে রে বাচ্চা? আরে বাচ্চার হচ্ছে কোথায়? মাগিগুলো মুঠো মুঠো ট্যাবলেট করছে, তাই তোমাদের হাতে তালি দিয়ে শালা মোড়ে মোড়ে বিক্রি করতে 10 টাকা দেবেন বাবু, 10 টাকা দেবেন, 10 টাকা দেবেন। হ্যাঁ বাচ্চা শালা মাগিগুলো মুঠো মুঠো ট্যাবলেট খাচ্ছে, পেটের ভেতরে ফুল তো শালা ফুটিয়ে শুকিয়ে গেছে। বাচ্চা আমি কি বলি রে? ওরে আমি কি বলি? আমি বলি সারা, ওরে শোন, একটা দুটো বাচ্চা পয়দা করলে যখন বড় হবে তখন লাঠি জাটা খাবে, যখন বাপ মারা তখন গিয়ে কোথায় দাঁড়াবি। কিন্তু 10-12টা বাচ্চা পয়দা করলে
একটা না একটা ঘরে শালা ঠিক ঠাঁই পাবি। হ্যাঁ, মনে হচ্ছে কপাল ভালো, অনিমন্ত্রিত হয়ে যখন এই মাল দুটোর আমদানি হয়েছে। হ্যাঁ, অনুষ্ঠানের সময় হয়ে আসছে, এই সময় আরে মাগি কোথাকার! আরে তুই এত 60 এর বাল্বের মতো টিম টিম করে জ্বললে হবে? আরে তুই এত বড় একটা বৃদ্ধাশ্রম, শালা তুই একা 60 এর বাল্ব টিম টিম করে জ্বললে হবে? আরে ডবকা ডবকা মাগিগুলো কোথায় গেল রে? হ্যাঁ আছে, একটু অপেক্ষা করো, সব দেখতে পাবে। হ্যাঁ, দেখতে তো পাবোই, দেখবার জন্যই তো শালা আমি এখানে এসেছি। দেখতে পাবো না? তারা সব সম্ভ্রান্ত মানুষরা এখানে আসবে, সম্মানিত অতিথিরা এখানে আসবে, সব দেখুক, জানুক শালা এখানে বৃদ্ধাশ্রমে কি হচ্ছে। আরে তোরা তো বড় বড় সব শিল্পী এনেছিস, বড় বড় স্টেজ বানিয়েছিস। আরে ডাকড়ার পো, ওরে আমার স্টেজ লাগে না রে, আমার একটা উঠোন হলেই হলো। আমরা উঠোনে দাঁড়িয়ে কি বলি জানিস? কি বলি? কি বলি রে? পুলিশকে জিজ্ঞাসা করো। আরে কি বলি রে? আরে ও দিদিলো, আরে ও দাদালো, তোর খোকা হয়েছে না খুশি হয়েছে? তোর খোকা হয়েছে না খুকি হয়েছে? আরে মাসির ছেলে পিসির মেয়ে খবর পেয়েছে, আরে মাসির ছেলে পিসির মেয়ে খবর পেয়েছে, তাই ডাক ঢোল দিয়ে নাস্তায় এসেছে। আরে ও দিদিলো, তোর খোকা হয়েছে খুকি হয়েছে? তোর খোকা হয়েছে না খুকি হয়েছে? তবে নাচ দেখে মন ভরে গেছে। পারুল, তোর কিরম লাগলো? বললে কি তুই আবার আটকে গেছে। কি আটকে গেল রে? ওর যদি আসল জায়গায় আটকাতো তাহলে আমি বাবা হতাম আর তুমিও নাচতে। আমার বাচ্চা হয়নি বলে তুই আমাকে দিনে রাতে কথা শোনাবি না। এত কথা শোনানোর থেকে আমার গলার পেপে হেরে ফেল। জোরে বল, শুনতে পাইনি। আরে শুধু তুই না, শুধু তুই না, এই দেশের কোনো মানুষই শুনতে পায় না। সব কালা হয়ে গেছে, সব কালা হয়ে গেছে, কেউ কোনো কথা শুনতে পাচ্ছে না, বুঝলি? বেকার শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, কোনো চাকরি বাকরি পাচ্ছে না, কান্নাকাটি করছে, বুঝলি? সারা চাষিরা কান্নাকাটি করছে, ফসলের দাম পাচ্ছে না। গৃহবধূরা কান্না করতে করতে নির্যাতন হয়ে চলে যাচ্ছে, কোনো সুরা হচ্ছে না। পুলিশ কান্নাকাটি করছে, নিজেদের কাজের স্বাধীনতা পাচ্ছে না। বেকার যুবক যুবতীরা কান্নাকাটি করছে, কোনো সুরা হচ্ছে না। বাপ মাগুলো কান্নাকাটি করছে, শেষ বয়সে এসে লাঠি জাটা খাচ্ছে, লাঠি জাটা খেয়ে সারা রাস্তায় রাস্তায় দুপুরবেলা পত্রিকা ফেরি করে বেড়াচ্ছে। এই কার কথা বলছো তুমি? কি হয়েছে? কার কথা বলছো? বিবেক মাস্টার নাম শুনেছিস? বিবেক মাস্টারের তাই বিবেক মাস্টারকে দেখলাম এই বৃদ্ধ বয়সে সারা রাস্তায় মনে মনে দাঁড়িয়ে সারা রাস্তায় হকারি করছে, পত্রিকা বিক্রি করছে। আমার খুব মায়া হলো, বুঝলি, খুব মায়া হলো। আমি গিয়ে বললাম, কি গো দাদু, এ কি করছো তুমি? এইভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বয়সে পত্রিকা বিক্রি করছো? বলে, নেবে? আমার একটা পত্রিকা নেবে? নাও না, আমার সকাল থেকে বেশি বিক্রি বাটা হয়নি, নাও না। আমার খুব মায়া হলো, জানিস। আমি সারা সব পত্রিকাগুলো নিয়ে নিলাম, নিয়ে কি করলাম, করে সবার মধ্যে সেই পত্রিকাগুলো বিলি করে দিলাম বিনে পয়সায়। বড় ভালো কথা লিখেছে রে, বড় ভালো কথা লিখেছে। বলো না গো, বলো না, কি কথা লেখা আছে? শুনবি? হ্যাঁ শুনবো। শুনবি? ওই বিবেক মাস্টার কাগজে লিখেছে, ছেলেকে উপযুক্ত সন্তান তৈরি করো, দেশের একজন করো, বড় লোক করো না, বড় মানুষ করো, মানুষের মতো মানুষ করো।
যেন মানুষের পাশে দাঁড়ায়, যেন মানুষের সাহায্য করে, যেন মানুষের মধ্যে ঘুরে বেড়ায়, ওই তো শালা ঈশ্বরকে দেখতে পাবে। এইসব কথা লিখেছে, বড় ভালো কথা লিখেছে রে। সব বাবা মা চাইছে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড়লোক হবে, অনেক টাকা উপায় করে, কিন্তু কোনো বাপ মা চাইছে না আমার ছেলে মানুষ হবে, বড়লোক হবে না, মানুষ হবে, বাংলাকে জাগাবে, জাগো বাংলা তৈরি করবে। স্যার, ও স্যার, কিছু বুঝছেন? এই সত্যি করে বলবে তোমার ধান্দাটা কি? আরে দিন টাক টাক দিন টাক টাক দিন আগে দিন আগে দিন টা দিন টাক টাক দিন টাক টাক দিন আগে দিন আগে দিন টা দিন টাক টাক দিন টাক টাক দিন আগে দিন টা উল্টে দেব, আরে পাল্টে দেব, আরে উল্টে দেব, আরে পাল্টে দেব। ওসব এ বি সি ডি ই এফ জি এই চলবে না, আরে পাল্টে দেব, আরে উল্টে দেব, মাল ছালটে দেব, সব পাস করে দেব, আর উল্টে দেব, পাল্টে দেব, উল্টে দেব, পাল্টে দেব, উল্টে দেব, পাল্টে দেব, জ্বালিয়ে দেব, তার আগুন লাগিয়ে দেব, এটা পাল্টে দেব। আরে এ বি সি ডি ই এফ জি এই চলবে না, আরে চলবে না, আরে উল্টে দেব, আরে পাল্টে দেব, আরে উল্টে দেব, আরে পাল্টে দেব, এই উল্টে দেব। ফাটাফাটি ফাটাফাটি। শালা পুরুষ হয়ে তোর বাবা হতে পারলাম না, এই মালটার সাথে যোগ দেবো পারুল? আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুই দুঃখ পাচ্ছিস পারুল? ওরে দুঃখ পাস না রে, দুঃখ পাস না। ওই পুরোহিত ঠাকুর মশাইকে দেখো তো শিক্ষা হয় না। এই ছেলে পুলিশ হয়েছে কিন্তু বাবাকে মানে। ওই হীরা বিবেক মাস্টারকে সম্মান দেয়? দেয় না রে, দেয় না। ওরে পারুল, এইরকম অকাল কুষাণ্ড ছেলের জন্ম দেওয়ার থেকে তোর আমার মতো বাঁচা হওয়া অনেক ভালো। শিল্পা, শিল্পা, ওই তো ডক্টর অভিমান বেরোতে যাচ্ছে। সরকারি সন্তান করছি। না 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 না, আমার রিসেপশন করার দরকার নেই। এই বার্তা যে মালটা চলে গেল তার সন্ধান করো। হিজড়ে ছদ্মবেশে কেউ জেনেছিল আমার এই গোপন ডেনার খবর নিতে। কোনো ভয় নেই, আপনার নুন খাই, আপনার বিপদে আমরা পাশে আছি, মেন গেটে দাঁড়াচ্ছি। দেখে আসে, চল চল। এই না না, ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। এই তুমি যাবে ভেতরের দিকে আর ও যাবে মেন গেটের দিকে। যা যা ভেতরে যা, যা, যা। পারুল, ওরে বাবা, ওই বাচ্চা হয়নি বলে তুই যেন আমায় ছেড়ে চলে যাস না। শালা কেউ যেন ধান্দা না মারে, নিজের মাল আমি নিজের দায়িত্বে রাখবো। এ পারুল, এই, তোকে এইদিকে যেতে বললাম না, গেটের দিকে, মেন গেটের দিকে। রতদেব, রতদেব, আমি কিন্তু একটা বিপদের সংকেত দেখতে পাচ্ছি। বলছি হিজড়াটা যে গাড়িটা বেরিয়ে গেল, গাড়িটার নাম্বারটা বলতে পারবেন স্যার? পারবো না। শালা পুলিশের চাকরি করছো, চোখ কান খোলা রাখো। মনে রাখো, ঘোড়ার ঘাস কাটার জন্য তোমাকে আমি চাকরিটা করে দিইনি। শোনো রতদেব, তোমাকে দিয়ে আমি শালা বিবেক মাস্টারের চাকরিটা খেয়েছিলাম। আমি যদি ফাঁসি, ভেরি ফাইন ভাবে তোমাকে ফাঁসিয়ে দেবো। স্যার, আমি তো কোনো অন্যায় করছি না। করছো করছো করছো, অন্যায় করছো। তুমি শালা ভালো কাজ করে ভালো হতে চাইছো, আর সব সময় তুমি শুধু নিজেকে নিয়ে ভাবছো। শোনো রত্নদেব, তোমার চাকরিটা আমি করে দিয়েছি, কাজে তুমি সব সময় শুধু আমাকে নিয়ে ভাববে। এরপর থেকে শালা যদি তুমি নিজেকে নিয়ে ভাবো, তাহলে আমি তোমাকে এবার থেকে নিজের ভাবনাটা আমি পাল্টে ফেলবো। ওকে, বড্ড ভয় পেয়ে গেছে স্যার, বড্ড ভয় পেয়ে গেছে, বড্ড। তুমি ভয় পাও না? না 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 না, মানে আপনি আছেন। ভয় কি? ভয় কি? বাহ, ভারী মিষ্টি তুমি। এই এসো না, আমরা দুজনে একটা সেলফি তুলে নিই। না মানে হ্যাঁ, তুমি আর আমি কাছে এসে, কাছে 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 সেলফি। হ্যাঁ, স্মাইল। স্যার, ও স্যার, আমি এখন আসি। আমি এখন আসি। আরে না 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 না, এইভাবে চলে গেলে হয় নাকি? হ্যাঁ, তুমি সবসময় আমার কাছে 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 থাকবে। কি 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 বলছেন স্যার? সব সময়? কেন, কোনো অসুবিধা আছে নাকি? না না না, মানে এখন যাই স্যার, এখন যাই। এই না,
তুমি চলে গেলে তো হবে না, বৃদ্ধাশ্রম উদ্বোধনের প্রথম পর্বটা সেরে নি। মানে বৃদ্ধাশ্রমের আড়ালে যে কাজগুলো হবে সেই কাজটা এখন করব তুমি আর আমি। ছেড়ে দেবো বলে তো তোমাকে আর চাকরিটা দিইনি সোনা। আমি কিন্তু কি করবে তুমি? আমি চিৎকার করে একদম সবাইকে বলে দেবো আমি। শালি হারাম জাতি মাগি, তোর এত বড় সাহস, তুই সবাইকে জানিয়ে দিবি তোর আগে আমি কাজ। তুই যাতে বলতে না পারিস তার ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি রে। ওই কাল্লো, ওই পেল্লো, এই সালা সুর বাচ্চাকে ভালো করে চেপে ধর, তারপর দেখ ওর কি অবস্থা করে যাচ্ছে। ওই সালে একদম চিৎকার করবি না, চুপচাপ দাঁড়িয়ে দেখ ওর কি অবস্থা করি আমি। ধর সালা। আরামের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই সবাইকে বলে দেবে, কাজে তুই যাতে বলতে না পারিস তার আগে তোর জিপটাই আমি কেটে নেবো। শুয়োরের বাচ্চার জিপটা কেটে নিয়েছি, ওর কথা বলার ক্ষমতা শেষ, ও আর বলতে পারবে না ও কি দেখেছে। বদলা নেব, ছাড়বো না শয়তান অভিমান ব্যানার্জিকে আমি। না, আজ আমি তোমায় কোথাও যেতে দেবো না। কেন? আজকে ভ্যালেন্টাইন্স ডে, তোমার আমার আনুষ্ঠানিকভাবে বিয়ে না হলেও আজকের দিনটা তোমার আমার কাছে বড় মধুর দিন। দেখো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, মানে তোমার সাথে আমার আজকের দিনটা সমস্ত স্বামী স্ত্রী সুন্দর করে এনজয় করে। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কেন পারবে না? আমি জবে থেকে বাড়িতে বউ হয়ে এসেছি, তুমি আমার কাছে আসো না। আর পাঁচটা বউ যেমন তার স্বামীকে কাছে পায়, আমি কেন পাই না? আমি আমার বাবাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। বলেছি না সে দায়িত্ব আমার, কারণ তোমার থেকে আমি বেশি ভালোবাসি আমার শ্বশুর মশাইকে, আর ভালোবাসি এই সংসারটাকে, আর ভালোবাসি তোমাকে। শুধু আমি ভালোবাসা পাই না, প্রতিমা নাই বা পেলাম আমি ভালোবাসা। তুমি আমার গর্ব, তুমি আমার অহংকার। তাই তো আমি সবাইকে গর্ব করে বলবো, আমার গর্ব শুধুই কেউ আমার চেয়েও সুখী নেই। আমি কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলি চুরি সকলে। কিছু চেয়েও আমি অনেক পেয়েছি, বেশি খাতে পারি। আমার গর্ব শুধুই আমার চেয়েও সুখী নেই। আমি কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলে চলি সকলে। কিছু চেয়েও আমি অনেক পেয়েছি, বেশি থাকতে পারি। যেমন চাঁদের আলো, উত্তাপ নেই কিছু তার, অথচ আলোয় তার সারা ভুবন একাকার। যেমন চাঁদের আলো, উত্তাপ নেই কিছু তার, অথচ আলোয় তার সারা ভুবন একাকার।
সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলি চলি সহজে, সব স্বাদ আশা সব ভালোবাসা পেয়ে গেছি। খুব শীঘ্রই এর জবাব দেব। আমার গর্ব শুধুই, কিন্তু আমার কেউ সুখী নেই। আমি কাঁদতে পারি যেমন। কাঁদছো কেন? কাঁদছো কেন? তোমার পবিত্র ভালোবাসা, তোমার চোখের জল আজ থেকে আমাকে তোমার করে নিল। তাহলে বলো, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? কথা দিলাম। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি বাগান থেকে কিছু ফুল তুলে মালা গেঁথেছি। আমাদের মালা বদল তো হয়নি, আজ আমাদের মালা বদল হবে। কোথাও যাবে না কিন্তু, আমি এক্ষুনি আসছি। ভুলটা তো আমারই, সম্পূর্ণ ভুলটা আমার। আমি যদি প্রতিমাকে মেনে নিতে না পারি, তাহলে জবা কি করে পারবে হীরাকে মেনে নিতে? কে বলেছে আমি পারবো না? আমি সব পারি। এই তোমার অভিমান, তোমার কষ্টের কথা। কষ্ট? কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নেই তো, আমি তো তোমাকে কবেই ভুলে গেছি। তাহলে তুমি হীরার সাথে দুর্ব্যবহার করছো কেন? সে কথা জবাব দিতে আমি তোমাকে বাধ্য নই। আমি শুধু একটা কথাই জানতে এসেছি, তুমি কি আমাকে বলতে পেরেছো? ভুলতে তো হবেই। এইভাবে চারটে জীবন তো আমাদের নষ্ট হতে পারে না। বাহ, চমৎকার চমৎকার। সবাই তোমাকে ক্ষমা করে দিল, আমি কিন্তু কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না। কিন্তু আমি একজনের স্মৃতিতে সিঁদুর পরি অন্যের সাথে বেলের লাপলাম করতে পারি না। তুমি সেটা পারো না। স্বামী সুখ, শোনো তুমি আমার কথা আমার বুকে অসহ্য যন্ত্রণা করছে। সে কি? আমার দমটা বন্ধ হয়ে আছে, কি কোথায় জন্য ধরো। হীরা, হীরা, এই হীরা। হীরাকে কেন? হীরাকে কেন? একটা অসুস্থ লোককেও কি তুমি ধরতে পারো না? চলো তোমাকে তোমাকে বিছানায় রেখে আসি। তুমি যাবে না? হ্যাঁ? তুমি যাবে না আমার সাথে? না তুমি আমার পাশে থাকলে আমার সব কষ্ট দূরে প্লিজ চলে যাবে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। কেন ছাড়বো? কেন ছাড়বো? আজ না ভ্যালেন্টাইন ডে। তুই বুঝতে পারছো না, প্রতিমা কিন্তু ফুলের মালা দেখে চেষে বলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তুই ছেড়ে দাও। বাবা, এত ভয় প্রতিমা কি? তুমি বুঝতে পারছো না, প্রতিমা যদি এই অবস্থা দেখে কি হবে তুমি বুঝতে পারছো? তুমি জবা কি বলবে? যা বোঝার আমি বুঝে গেছি। আজ বুঝতে পারছি কেন তুমি আমার কাছে আসো না। পুরনো প্রেম তো ভুলতে পারছো না, তাই না? প্রতিমা তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? নিজের চোখে যা দেখলাম, নিজের কানে যা শুনলাম, এর পরও বিশ্বাস? আমি জানতাম প্রতিমা কষ্ট পাবে, আর কষ্ট পাওয়াটাই তো স্বাভাবিক। সত্যি তো, আজ না ভ্যালেন্টাইন ডে। আজকে কেউ নিজের স্বামীকে অন্য মহিলার সঙ্গে দেখে সহ্য করতে পারে? ছি 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 জবা, ছি ছি ছি। ছি 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 ভাসুর ঠাকুর, ছি 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 ছি। ভাসুর হয়েও এখনো আপনি আমাকে বলতে পারেননি? আমি তো কবেই আপনাকে ভুলে গেছি। তাও কেন? কেন সুযোগ বুঝে আমাকে অমন করে ডেকে পাঠান কেন? আর অমন করে ডাকবেন না, কেমন? চলি, বাই। দাঁড়াও জবা, মানুষ চিন্তা আমি ভুল করি না। তুমি যেটা পারোনি আমি সেটা করবো। মানে তোমার ভাসুর ঠাকুরকে শাস্তি দেবো না দেখেই চলে যাবে? আজকে যে ঘটনাটা ঘটলো ওটা ভবিষ্যতে যাতে না ঘটে সে শাস্তি তোমায় পেতে হবে। জবা দেখো, যে তোমায় চায় না তাকে তুমি ভুল করে চেও না, আর যে তোমায় চায় তার মালাটা তুমি পরে নাও। What? Yes! এতদিন তোমার ব্যাপারে মানুষটা আমার কাছ থেকে দূরে সরেছিল, আজ তোমার ব্যাপারে মানুষটা আমার কাছে চলে আসলো। আমি যাত্রা সিনেমার এরকম দৃশ্য অনেক দেখেছি, তাই ভুল করো নিজের জীবনে এই ভুলটা আমি ডেকে আনবো না। আমি কেন পারছি না হীরাকে স্বামী বলে মেনে নিতে? ভাই, ভাগ্যকে তো মেনে নিতেই হবে বোন। ঈশ্বর যার কপালে যতটুকু লিখে দেয়। আমরা ভারতীয় বঙ্গ নারী, আমরা সংসারের জন্য সুখ দুঃখকে বিসর্জন দেবো, এই তো বিধির বিধান। মানি না বিধির বিধান, মানবো না বিধির বিধান। বিধির বিধানে তুমি তো শোনা পেয়েছো। কি পেলাম আমি কি পেলাম আমি? হাজার চেষ্টা করে আমি হীরাকে স্বামী বলে মেনে নিতে পারবো না। তাই তো তোমাদের সকলের চোখের সামনে দিয়ে আমি অভিমান ব্যানার্জির কাছে চললাম। নিজেকে আরো অন্ধকারে নামিয়ে দিতে। জবা শোনো, জবা পারুল, এই তো তোমরা এখানেই আছো। তাড়াতাড়ি একবার আমার সঙ্গে চলো। ওই শয়তান নিশ্চয় আমার বউ পারুলকে কোথাও সরিয়ে রেখেছে। আমরা দুজনে বৃদ্ধাশ্রম অনুষ্ঠান দেখছিলাম, হঠাৎ পারুলকে খুঁজে পাচ্ছি না। পারুল যেখানে থাক আমি ওকে খুঁজে নিয়ে আসবো।
পারুলের জিভ কেটে নিয়েছে। শিল্পা ধর্ষিতা। কে কে তোমার এই সর্বনাশ করেছে? কে তোমার জিভ কেটেছে? বলো বলো। আপনি নিজের ভুলটা বুঝতে পেরে আমি আপনাদের সাথে নিয়ে প্রতিবাদ জানাতে এগিয়ে যাবো। আপনারা আমায় ক্ষমা করুন, আমার জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাকে দিয়ে ওই জানোয়ারটা অনেক পাপ কাজ করিয়েছে। এইবার নিজের ভুলটা তুমি বুঝতে পারছো তো? ওই জানোয়ারটা শিল্পাকে ধর্ষণ করেছে, আর এই ছেলেটা সাক্ষী হয়ে গেছে বলে এর জিভটা কেটে নিয়েছে। পুলিশ বাবু, ও পুলিশ বাবু, আমার পারুলকে খুঁজে এনে দিন না গো। ওর কোনো ক্ষতি হবে না তো? হ্যাঁ হ্যাঁ, আপনিই পারবেন আমার পারুলকে খুঁজে এনে দিতে। অবশ্যই পারবো। আমি মিথ্যা চুরির অপরাধে বিবেক মাস্টার মশাইকে অ্যারেস্ট করেছিলাম। আমার চাকরি চলে গেলেও ওই মাস্টার মশাইকে আমি নির্দোষ প্রমাণ করবই, কিন্তু এখানে আর নয়। ওই জানোয়ারটাকে শাস্তি দিতে এবার আমরা যাব মিছিল করে। আমার এই বন্দিশালা থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না রে পারুল। তোর শরীরটাকে আমি মনের মতো করে ভোগ করেছি। এবার কি করবো বলতো? তোকে আমি আরো 5 জনের হাতে তুলে দেব। না নয় রে পারুল, হ্যাঁ, কারণ তোর মতো এরকম নাদুসু ডাকুরে অল্প বয়সী মেয়ে না হলে আমার এই ব্যবসাটা জমবে না রে। এবার তোকে আমি প্রথম টেস্ট করে বুঝে গেছি তুই কি ডাসা মাল। এবার আমি তোকে অনেক দামে বিক্রি করতে পারবো রে পারু। তবে তোকে তো আর এখানে রাখা যাবে না, আর এখানে রাখার কোনো দরকার নেই, কারণ তোকে তো আমি চেটে পুটে খেয়ে ফেলেছি। এবার আমি তোকে চালান করে দেবো। কে আছিস? ওকে জোর করে ধরে টানতে টানতে গাড়িতে তুলে ওই জগবীর সিংয়ের ডেরাতে পৌঁছে দিয়ে খুব সাবধানে নিয়ে যাবে। দেখবে যেন মালটা ফসকে না যায়। ধর শালিকে, ধর, খুব সাবধান ধর। আরে ফাইন ভাবে নয়, জোরকে টানতে টানতে নিয়ে যা। যা যা বলছে, যা। ভয় পাই না আমি, শালা কাউকে ভয় পাই না। আমি এই সমাজের ত্রাস, আমি মানি না কোনো আইন। পুলিশ মন্ত্রী সব আমার হাতের মুঠোয়। টাকা দিয়ে সবাইকে আমি কিনে রেখেছি। আমি আপনার খেলা গোলাম হয়ে বাঁচতে চাই ডাক্তারদা। আমি জানতাম তো ভেরি ফাইন ভাবে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। আলোর জগতে আমি থাকতে পারলাম না ডাক্তারদা, অন্ধকারের মানুষ আমি। আপনি আমাকে অন্ধকারেই থাকতে দিন। আমি তো এটাই চাই, হ্যাঁ আমিও তো তাই চাই। কিন্তু একটা কথা মনে রাখবে হীরা, আমার সঙ্গে বেইমানি করলে আমার রিভলভারের গুলিগুলো খরচ করতে আমার এই হাতটা এতটুকুও কাঁপবে না। ঠিক আছে, আজ রাতে মদের টেবিলে আমি তোমাকে ডিউটিগুলো বুঝিয়ে দেবো। এক পেগ করে হুইস্কি খাবে আর একটা করে ডিউটি বুঝে নেবে, কেমন? আজ থেকে আমি আপনাকে গুরু বলে মেনে নিলাম। আর আমারও শিষ্যের প্রতি থাকবে অঢেল আশীর্বাদ। আরে আমার আশীর্বাদ পেলে তুমি অনেক অনেক উঁচুতে উঠতে পারবে, যেখান থেকে তোমাকে কেউ ছুতেও পারবে না। বাট মাইন্ডেড, আমি যেমন তুলতেও পারি, আবার ভেরি ফাইন ভাবে ফেলতেও পারি। ভেরি ফাইন ভাবে এবার আমি তোমায় দেখিয়ে দেব আমি তোমার কি করতে পারি। এতদিন তোমার দেখানো পথে চলে জীবনে অনেকগুলো দিন আমি নষ্ট করেছি, কিন্তু না, বাকি দিনগুলো এইভাবে আমি নষ্ট করব না। এতদিন যে পাপ কাজ আমি করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আজ থেকে আমি তোমার গোপন শত্রু হয়ে গেলাম। হাসি মুখে রতমস্তকে আমি তোমাকে স্যালুট জানাবো আর মিষ্টি করে ছুরি চালিয়ে দেব। অভিমান, তুমি যদি নিজেকে বাপ মনে করো, আমি কিন্তু বাপেরও বাপ। অভিশাপ অভিশাপ অভিশাপ, আমি তোমাকে অভিশাপ না দিলেও গুরুজনদের দীর্ঘশ্বাস আজ তোমার মাথায় পড়েছে, তাই তুমি আর কোনোদিনই সুস্থ হয়ে বাঁচতে পারবে না হীরা। শিল্পা, তুমি আমায় ক্ষমা করো। বিশ্বাস করো, তোমার চোখে চোখে রেখে কথা বলার শক্তি আর যেমন নেই। লজ্জায় মাথাটা হেট হয়ে যাচ্ছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। না 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 না, নিজে এইভাবে শেষ না হয়ে যে তোমার হাতে সিঁদুর পড়েছে তাকে তুমি বাঁচাও। মানে
আরে জবা, এই শিল্পা, শিল্পা বলো আমার জবা কোথায়, বলো জবা কোথায়? এই বৃদ্ধাশ্রমেই রয়েছে, যেভাবেই হোক যেমন করে হোক ওকে ওর ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে এসো। আমার ভালো মন্দ আমাকে বুঝতে দাও শিল্পা, আমি কারোর বুদ্ধিতে চলি না। জবা, আমি হাবা গোবা নই, যথেষ্ট বুদ্ধি আছে না আমার। এই মুহূর্তে তোমার বুদ্ধি ভ্রম হচ্ছে, তুমি ভুল করছো। একটা চরিত্রহীনের মুখ থেকে ভালো ভালো জ্ঞানের বুলি শুনে আমার খুব হাসি পাচ্ছে। হ্যাঁ আমি স্বীকার করছি আমি চরিত্রহীন, কিন্তু তোমাকে আমি চরিত্রহীনা হতে দেবো না। আমার হাত ধরে তোমাকে বাড়ি ফিরতে হবে জবা। না যাব না, কারণ তোমার হাত ছেড়ে আমি অভিমান ব্যানার্জির হাত ধরেছি। তবুও বলছি তোমাকে আমার হাত ধরেই বাড়ি ফিরতে হবে। কোন অধিকারে? আমার স্ত্রীর অধিকারে। কার স্ত্রী? তুমি যার হাতে সিঁদুর পড়েছো, তুমি সেই হীরা স্ত্রী না। একটা লম্পটা স্ত্রী হতে আমি চাই না, কিন্তু হীরাকে ছেড়ে তুমি যার হাত ধরেছো সে অভিমান তো আরো নোংরা, আরো বড় ক্রিমিনাল। আর শিল্পা আমাকে বোঝাতে এসো না। জবা, জবা তুমি আমার কথা না ভেবে একবার ভাবো আমার বাবা, তোমার শ্বশুর মশাই, আদর্শবান শিক্ষক, ওই বিবেক ভট্টাচার্যের কথা। মাস্টারমশাই, যে মাস্টারমশাই আদর্শে তুমি অনুপ্রাণিত হয়েছিলে, তার শিক্ষা দীক্ষা তোমার মনটা নাড়া দিচ্ছিল জবা। তুমি একবার ভাবো, পুরোহিত জীবন চক্রবর্তীর মেয়ে তুমি। বাবা বাবা বাবা, আমার বাবা, আমার বাবা। হ্যাঁ তোমার বাবার অপমান, আমার বাবার অপমান তুমি তো কোনদিন মন থেকে মেনে নিতে পারতে না। তাহলে কেন বুঝতে পারছো না যে ওই শয়তানটা তোমার বাবার শত্রু, আমার বাবার শত্রু? কেন কেন তোমরা আমাকে এইভাবে পাগল করে দিচ্ছ কেন? জবা তুমি ভুলে যেও না, আমি যে সিঁদুরটা তোমার স্মৃতিতে পরিয়ে দিয়েছিলাম, সেই সিঁদুরটা ছিল আমার মায়ের সিঁদুর। হ্যাঁ জবা, আমার বাবার নিজের হাতে সেই সিঁদুরটা এনে তোমার হাতে তুলে দিয়ে গেছিল। মায়ের সিঁদুর? সত্যি তো বাবাই তো সেদিন হাতে করে সিঁদুর কুটোটা নিয়েছিলেন। বাবার হাত থেকে তো আমি সিঁদুর কুটোটা নিয়েছিলাম, বাবার কথা দিয়ে তো আমি সিঁদুর পরেছিলাম। সেই সিঁদুরের সম্মান দাও, দেবতুল্য মানুষটার কথা একবার ভাবো, একবার। আমাকে ভাবতে হবে, আমার মন থেকে সমস্ত রাগ ক্ষোভ ঘৃণা ঝেড়ে ফেলে দিয়ে আমাকে আমার শ্বশুর মশাইয়ের কথা ভাবতে হবে। ওনাকে অপমান করতে আমি পারবো না। আমি ফিরে যাবো ওই সমাজ দর্পণে লেখক বিবেক ভট্টাচার্যের কাছে। ওনাকে গিয়ে বলবো, বাবা আপনি লিখুন, বাবা লিখুন, আপনার সমাজ দর্পণে আরো ভালো করে লিখুন। বাবা মা কখনো সন্তানের পথের কাঁটা নয় বাবা, আপনি সত্য ধর্ম ন্যায়ের পথের প্রতীক বাবা। আপনার জীবনে যতই ঘাত প্রতিঘাত আসুক, কেউ আপনাকে থামিয়ে রাখতে পারেনি বাবা। তাই আমরাও আপনার সাথে হাতে হাত মিলিয়ে চলবো বাবা। যুদ্ধে আমরা জয়ী হবই, কিন্তু পারুলের কি হবে? একটু আগে ওই শয়তানটা পারুলকে যে বিক্রি করে দিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, তাই এখনই তোমাদের দুজনকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। পারুলকে যেখান থেকে খুঁজে বার করে মালিকের হাতে আমাদের তুলে দিতেই হবে। তারপর ওই শয়তান অভিমান ব্যানার্জিকে 7 তলার অট্টালিকা থেকে টেনে নামাবো এই মাটিতে, লোহার গলাত ভেঙে। পারুল করে মানিকটা একেবারে পাগল হয়ে গেল। দুধের লোক কিচ্ছু খায়নি, শুধু পারুলের জন্য কেটে কেটে ঘুরে বেড়াচ্ছে। পারুলকে খুঁজতে আমার স্বামী ভোলাও গেছে, আপনি দেখেছেন? জানি না, তবে ভোলা যখন গেছে তখন পারুল উদ্ধার হবে না। পাখি আর ফিরে আসবে না। ওই আকাশে উড়ে গেছে। খাঁচায় বন্দি হয়ে পাখি থাকবে কেন? খোলা আকাশে উড়তে পেলে আর কি পাখি খাঁচায় ফিরে আসবে? আসবে না। মানিকটা পারুল ঠিক ফিরে আসবে, দেখো পারুল ঠিক ফিরে আসবে। এই জানো মনে হচ্ছে আকাশে সূর্য ওঠে না, চাঁদ ওঠে না, তারাও দেখা যায় না। সারা আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। একটা বাজ পড়ছে না কেন? একটা বিরাট বাজ পড়বে, তবে সেই বাজটা আমার মাথায় পড়বে না, পড়বে ওই অভিমান ব্যানার্জির মাথার ওপরে। আমি আমার নাটকের 14 নম্বর দৃশ্যে প্রমাণ করে দেবো ওই বৃদ্ধাশ্রমের আড়ালে চলছে নারী পাচারের ব্যবসা। কিন্তু আপনি এই খবরটা পেলেন কোত্থেকে? নানা রকম ছদ্মবেশ ধারণ করে আমাকে ওই খবর সংগ্রহ করতে হচ্ছে। কখনো হিজড়ের ছদ্মবেশ ধারণ করে আমি গিয়েছি ওই বৃদ্ধাশ্রমের ডেরায়, কখনো আমি ভিখারির ছদ্মবেশ ধারণ করে আমি গিয়েছি অভিমান ব্যানার্জির ডেরায়, কখনো পাঞ্জাবি সেজে হরভজন সিং সেজে গিয়েছি ওর ডেরায়, যার মাধ্যমে নারী পাচারণ হয়। কিন্তু কোথাও অভিমান ব্যানার্জি আমাকে চিনতে পারেনি। আর সেখানে গিয়ে দেখেছি ওর বউ পারুলের পরিণতি। তার মানে আপনি পারুলের কথাটাও লিখবেন? ওমা, কেন লিখবো না? তাহলে নাটকটা জমবে কি করে? এই যে মাস্টার, আর তোমার নাটক জমানোর দরকার নেই। এবার তোমার লেখা ওই নাটকটা ভেরি ফাইন ভাবে আমার হাতে তুলে দাও। আমি জানতাম
আমি জানতাম এই অভিমান ব্যানার্জি আমার নাটকটা, বাস্তব নাটকটা কেড়ে নিতে আসবে। তবে শুনে রাখো অভিমান ব্যানার্জি, সেই নাটকটা আমার কাছে নেই, আমি লুকিয়ে রেখেছি। তবে সেই নাটকের সমস্ত সংলাপ আমার মুখস্থ। আপনার লেখা সব ঘটনা আপনি বলতে পারবেন মাস্টারদা? কেন বলতে পারবো না? তাহলে বলুন মাস্টারদা। বলতে পারবো। যে সার্টিফিকেটটা ঝুলিয়ে এই অভিমান ব্যানার্জি ডাক্তারি করে সেইটা একটা জাল সার্টিফিকেট। এই মাস্টার একদম বাজে কথা বলবে না। একদম বাজে কথা নয়, একদম বাজে কথা নয়। তুমি দিনের পর দিন হীরাকে কালো কাপড়ে ঢেকে ওকে ভয় দেখিয়েছো। তারপরে তুমি নিজে প্রতিমার সামনে প্রতিমার মাকে ধর্ষণ করেছো, প্রতিমার সামনে প্রতিমার বাবাকে তুমি খুন করেছো। প্রমাণ? প্রমাণ। হ্যাঁ প্রমাণ, প্রমাণ, প্রমাণ। হ্যাঁ, প্রমাণ। প্রমাণ, প্রমাণ হচ্ছে হীরা। সে আর এখন নকল হীরা নয়, সে হচ্ছে এখন আসল হীরা। এতকাল বিশ্বাস করে যে সমস্ত কথাবার্তা তুমি হীরাকে বলেছো, হীরা সব গিয়ে থানায় বলে এসেছে। ওই হীরাকে আমি খুন করে ফেলবো। কি প্রতিমা, তুই হঠাৎ করে বাঁশি বাজালি কেন? তুমি ফাউল করলে তাই বাঁশি বাজালাম। আজ জানতে পারলাম তুমি আমার মাকে ধর্ষণ করেছো, আমার বাবাকে খুন করেছো, দিনের পর দিন তুমি আমার উপর মানসিক অত্যাচার করেছো, কিন্তু এর শাস্তি তুমি পাবে অভিমান ব্যানার্জি। আরে এই প্রতিমা, তোর বাবার সেই বাঁশিটা এখনো তোর কাছে আছে? অবশ্যই। আমার বাবা তোমার কম্পাউন্ডার ছিল, কিন্তু বাবা খেলার মাঠে ভালো রেফারি করতো। খেলোয়াড়রা ফাউল হলেই বাবা বাঁশি বাজাতো। তাই বাবার এই একটা স্মৃতি, এই একটা স্মৃতি তো আমার কাছে আছে। আমার বাবা মার টাকা পয়সা সম্পত্তি সব সব তুমি গ্রাস করেছো। পুলিশ, দাঁড়িয়ে কি দেখছো? এই শয়তানটাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাও। এই শালা পুলিশ আমাকে অ্যারেস্ট করার আগে দেখে দেখে পুলিশ প্রশাসন আমার কি করে। এই শালা অভিমান ব্যানার্জি! এই শালা শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে গালাগালি করিস? ভুলে যাস না যে পুলিশ মন্ত্রী ধরে সরাসরি সাব ইন্সপেক্টর পদে আমি তোকে নিয়োগ করেছিলাম, কাজে তোর চাকরিটা তো আমি খাবো। তার আগে এই শালা মাস্টারের তথ্য প্রমাণ মিথ্যা প্রমাণিত করতে আমি এখন চললাম পুলিশ ডিপার্টমেন্টের ওপর মহলে। ফিরে এসে পুলিশের এই পিস্তল দিয়ে এই পুলিশের মাথার খুলিটা আমি। ভয় পেও না রত্ন, ভয় পেও না। ও কোথায় পালাবে? ওর বিরুদ্ধে যে সমস্ত আইন আমি সাজিয়েছি তার সঙ্গে ও পালিয়ে বাঁচতে পারবে না। পারবে না বাবা, পারবে না। তাই তো আমার মধ্যে থেকে সমস্ত রাগ ক্ষোভ ঘৃণা ঝেড়ে ফেলে দিয়ে হীরার হাত ধরে আপনার কাছে ফিরে এসেছি বাবা। হ্যাঁ বাবা, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। তুমি পারবে, পারবে সব কিছু ভুলে তোমার বুকে টেনে নিতে? বলো না পারবে, বলো বলো। কেন পারবো না, কেন পারবো না? আমি জানতাম তুই একা আসবি না, তুই জবাকে নিয়ে আসবি, কিন্তু তার আগে তুই একবার আমাকে তুই বাবা বলে ডাক। বাবা, আর একবার বল বাবা, আর একবার বাবা, বাবা। এরপরে যে চরিত্রটা এখন প্রবেশ করবে তার হাত ধরবে প্রশাসন। সেই চরিত্রটা কে বাবা? আমি জানি। আমি এসেছি একটা ভয়ঙ্কর খবর নিয়ে। তুমি কি ভয়ঙ্কর খবর নিয়ে আসবে? তুমি যে খবর নিয়ে আসবে সে খবর আমার কাছে আসার আগেই পুলিশ ডিপার্টমেন্টে আমি সে সমস্ত খবর চালান করে দিই জনগণের কাছে পৌঁছে যাওয়ার আগেই। মশাই, আপনার কাছে আমার একটা অনুরোধ। বল। আমি এতদিন যা অন্যায় করেছি আপনি আমায় ক্ষমা করে দেবেন। আজ থেকে কথা দিচ্ছি, আপনি আমাকে যা আদেশ করবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুই বুঝতে পারছিস তুই কি অন্যায় করেছিস এতদিন? তুই যে বুঝতে পারছিস এটাই তো সব থেকে। তবে আমি একটা কথা বলি রত্ন, এই শিল্পা না ধর্ষিতা হয়েছে, কোনো সুবিচার পায়নি, কারো কাছ থেকে কোনো সুবিচার পায়নি। তাই আমি চাই শিল্পার মুখে তুই হাসি ফোটাবি, ওর হাত ধরবি। না নয় শিল্পা, না নয়, তুমি হ্যাঁ বলো। আর তুমি হ্যাঁ বললে সবচেয়ে বেশি খুশি হবো আমি। কোনো লজ্জা নয়, কোনো সংকোচ নয়। তুমি ধরো রত্নদীপের হাত, ধরো রত্ন, ওর হাত ধরো রত্নদীপ, ওর হাত।
সবাই পেল, শুধু আমি হারালাম। হ্যাঁ, তুই যা হারিয়েছিস তা তো আর কোনোদিন ফিরে পাবি না। তোর পারুল তার কোনোদিন ফিরে আসবে না রে বাবা মানিক। বাবা তুমি কি বলছো বাবা? পারুল আর কোনোদিন আসবে না? কোনোদিন আসবে না, কোনোদিন না। তোমরা দেখতে চাও? হ্যাঁ, তোমরা দেখতে চাও পারুল কোথায়? হ্যাঁ বাবা দেখতে চাই। বলো কোথায়? দেখতে চাও? বলো কোথায়? দেখতে চাও? হ্যাঁ, চাই, চাই, চাই। দেখতে চাও পারুল কোথায়? কোথায় পারুল দেখতে চাও? ওই দেখো, ওই দেখো। আমি কথা দিয়েছিলাম পারুল কিনে দেবো, এনে দিলাম। পারুল, সাবাস, এই পারুল, সাবাস। এই আমার হাতে ঘুমোচ্ছিস কেন? আরে চল, বাবুদের বাড়ি কাজে যেতে হবে তো। তুই রান্না না করলে না খাবে কি? আরে এই দুদিন তুই কোথায় ছিলিস রে? তুই ছিলিস না বলে আমি দুদিন কিচ্ছু খাইনি। বিশ্বাস কর, তুই আর আমি দুজনে একসঙ্গে ভাত খাই বলে আমি বলে খাইনি রে। ওর না, এই পারুল, চোখে মুখে জল দিয়ে দুমুঠো ভাত বাড়বি চল। এই পারুল, ওর না, পারুল, এই পারুল। এই পারুল, পারুল রে, এই পারুল, এই পারুল। মানিক, মানিক তুমি কি পাগল হয়ে গেলে ভাই? তোমরা কি বলছো? আমি কিচ্ছু শুনতে পাইনি, আমি কিচ্ছু শুনতে পাইনি। তবে তবে আমাকে শোনাবার জন্য তোমরা তোমরা যেন কেউ জোরে কথা বলো না গো, তাহলে যে আমার পারুলের ঘুম ভেঙে যাবে। সবাই চুপ, একদম চুপ, সবাই চুপ, একদম। আমার নাটকে একটা পুরুষ চরিত্র তার স্ত্রীকে হারিয়ে কান্নাকাটি করছে। আমার নাটকে আর একটা স্ত্রীর চরিত্রের মুখে আমি হাসি ফোটাবো। হাসো যশোদা, হাসো। কেন? কেন? তোমার কলেজে আমি তোমার নয়নের মণিকে ফিরিয়ে দেব। মানে 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 গতকাল রাত্রে আমি যখন লিখছিলাম তখন এই বিশালাক্ষী মন্দিরের পুরোহিত আমাকে এসে বললেন, কি লিখছেন মাস্টারমশাই, কি লিখছেন? যা সত্যি কথা সেগুলো লিখুন। আমি বললাম, কি সত্যি কথা? কি? বলো, এই যশোদা মা, এই যশোদা মাই হচ্ছে ভোলার গর্ভধারিণী মা। জানি না, জানি না, তবে আমার সন্তান জন্মের পর অবৈধ সন্তান বলে আমার সন্তানের পিতা আমার কাছ থেকে তো কিনে নিয়েছিল। হ্যাঁ, তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার পরে মন্দিরে ফেলে দিয়ে গিয়েছিল। তারপরে সেই মন্দিরে আসেন আমাদের বিশালাক্ষী মন্দিরের পুরোহিত, যিনি একমাত্র সাক্ষী। হ্যাঁ। পুরোহিত জীবন চক্রবর্তী। তার মানে এই ভোলা আমার সন্তান। আমি চললাম আমার নাটকের শেষ দৃশ্য লিখতে। শেষ দৃশ্যে কি আছে সেটা আমি এখনই আপনাদের বলবো না, ক্রমশ প্রকাশ্য। তবে তার আগে এখানে যারা আছেন তাদের সকলকে আমি একটা অনুরোধ করতে চাই। আপনারা দেখবেন পারুলের যেন ঠিক মতো সৎকারটা হয়, কোনো ত্রুটি না থাকে।
ঠিক মতো সৎকারটা হয়। জয় মা, জয় মা বিশালক্ষী, জয়। তারা করছে, আমার জামা কাপড় খুলে নিয়েছে, ওই তো খুন করে ফেলবে। আমাকে পালাতে হবে, কোন দিকে পালাই, কোন দিকে? এইদিকে। আরে বাবা, এইদিকে সব এরা আছে, লাঠি পেটা করবে, সারা যাবো কোন দিকে? ওইদিকে, ওইদিকে। আরে বাবা, এইদিকে এরাও ঝাঁটাপাটা করবে, সারা যাই কোন দিকে? কিন্তু আমাকে পালাতে পালাতে পালা বলো, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে পালা, এইদিকে। কোথাও পালাবার রাস্তা নেই রে শয়তান, গোটা গ্রামের লোক তোকে খুঁজে বেড়াচ্ছে। এই তুই এখান থেকে যাবি নাকি? আমি থানায় যাবো। এই থানা পুলিশ কিছু করতে পারবে না আমাদের, পাবলিকের জন্য থানা পুলিশ, পুলিশের জন্য পাবলিক নয়। সেই পাবলিক না, আমি কিন্তু ছুটে এসছি। বলা, আমি তোমাকে 2 লাখ 3 লাখ টাকা দিই, তুমি আমায় ছেড়ে দেবে না? টাকা দিয়ে ভোলাকে কেনা যাবে না। হ্যাঁ, তাহলে বলো কত টাকা পেলে তুমি এদের থামিয়ে দেবে? টাকা দিয়ে তুমি আমার ভাই হীরাকে নষ্ট করতে চেয়েছো, আমাকে পারবে না। বলা বলা, আমি তো হাতে ধরে অনুরোধ করছি, আমার ক্ষমা করে দাও, ক্ষমা ক্ষমা ক্ষমা। হ্যাঁ, ক্ষমা ক্ষমা। আমার পাবলিক তোমার হাতটা কেটে নেবে। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো বাবা। আর সেই শাস্তি দিতে গ্রামের সবাই আজ এখানে ছুটে আসছে। হীরা, তুমি এত বড় বেঈমান। হ্যাঁ বেঈমান, তবে তোমার চেয়ে বড় বেঈমান কিন্তু আমি নই। তাহলে কত বড় বেঈমান! বেটা ছেলে ভুলে গেছে আমার কত টাকার মদ খেয়েছে। সব টাকা তোমাকে সুদে আসলে ফিরিয়ে দেবো বিমান ম্যানেজার। হ্যাঁ হীরা, তুমি কিন্তু ভেরি ফাইন ভাবে নিজের কবর খুঁড়ছো। ভুল হবে মানে যে ভুল, আপনার নিজের কবর আপনি নিজে খুঁড়েছে। আর আমার শ্বশুর মশাই শেষ দৃশ্যটা আমার হাত দিয়ে বাঁচিয়ে দিয়েছে। বাবা নাটকের শেষ দৃশ্যে কি লিখেছেন? বাবা লিখেছেন যে সমস্ত অধিবাসী বৃন্দ ওই শয়তান অভিমান ব্যানার্জির জামা কাপড় খুলে নিয়ে ওকে তাড়া করবে করেছে। বাবা লিখেছেন এরপর ওর গলায় জুতোর মালা পরানো হবে। অবশ্যই সকলের সমর্থন, ধন্যবাদ। বাবা আরো লিখেছেন শুধু দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে, আপনারা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন প্রথম থেকেই এই নাটকটা দেখার জন্য, আপনারা কেউ নিজ জায়গা পরিত্যাগ করবেন না। সকলকে ধন্যবাদ। আপনারা প্রমাণ দিয়ে দিলেন আমার বাবার লেখা নাটক আপনাদের খুব ভালো লেগেছে। ঠিক আছে, দেখুন বাবার লেখা নাটকে জুতোর মালা পরানোর পর ওই জানোয়ারটার কি শাস্তি দেওয়া হবে আপনারা দেখুন। যে লাথি ল্যাং ভেঙে ওই কালো ঠ্যাং, যে লাথি ল্যাং ভেঙে ওই কালো ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল ও চাঁদুরে, দেখলে কেমন বেল ও চাঁদুরে, দেখলে কেমন তুমি বেল। আমও গেল ছালাও গেল, চোষো এখন আমরা চোষো চোষো চোষো। সিংহাসনে বসে কুকুর চোষে জুতোর চামড়া, সাবানে কয়লা না ছাড়ে ময়লা, সাবানে কয়লা না ছাড়ে ময়লা, বেড়েছে বড্ড তোমার তেল ও চাঁদুরে, দেখলে কেমন তুমি বেল ও চাঁদুরে, দেখলে কেমন তুমি বেল ও চাঁদুরে। তুমি আমার বাবার লেখা নাটকে অনেক খেল দেখিয়েছো, এবার শেষ খেলটা দেখো। তুমি তো জিভ কেটেছো, তোমার জিভ কাটা হবে। স্টপ স্টপ, এখানে নয়, ওই জানোয়ারটাকে থানায় নিয়ে চলুন। থানায় যেতে হবে। তার আগে শুনে যাও শয়তান অভিমান ব্যানার্জি বাবা লিখেছেন, বাবা মা সন্তানের কাছে চিরকাল ছিলেন, আছেন, থাকবেন। বাবা মা ছাড়া সন্তানের শুভাকাঙ্ক্ষী আর কি কেউ হতে পারে? ধন্যবাদ, কেউ হতে পারে না। তাহলে আপনারাই বলুন, এটা কিন্তু আমার বাবার লেখা নাটক, বলুন বাবা কি শুধু পথের কাঁটা?